হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাসায়নিক বন্ধনের 4 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। প্রথমেই তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ডিভাইসটা চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের গত লেকচারটা শেষ করতে পারিনি। মানে লেকচারটা মাঝখানে গিয়ে ডিভাইসটা অফ হয়ে গেছে, এই কারণে লেকচারটা অসম্পূর্ণ অবস্থায় থাকছে। তো আমি ওইটুকুই আপলোড করছি। আমি ভিডিওতে যেটুকু দেখলাম যে অ্যানায়নের পার্টটা আমি শুরু করছিলাম, সেই মুহূর্তে ডিভাইসটা অফ হয়ে গেছে। 2-4 মিনিট অ্যানায়ন নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমি অ্যানায়ন আবার পুনরায় শুরু করব, দেন পরবর্তী টপিকগুলো করব। হ্যাঁ, দেখো আমি আজকে করাবো কি রাসায়নিক বন্ধনের অ্যানায়ন যে টপিকটা আছে সেই টপিকটা। ক্যাটায়নে আমরা দেখছিলাম ক্যাটায়নটা কি, তার সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলা ত্যাগ করে কি হয়, পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। আর এই পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে কি বলা হয়? ক্যাটায়ন। আর দেখো এইটা যদি পর্যায় সারণী হয়, হ্যাঁ আচ্ছা একটু দাঁড়াও, আর একটু যদি সুন্দর করে ড্র করি। এটা যদি একটা পর্যায় সারণী হয়, এই পর্যায় সারণীর এই যে ডান দিকের যে মৌলগুলা, সেই মৌলগুলা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা, 6টা বা 7টা। ঠিক আছে, এই যে 5টা, 6টা, 7টা মৌল থাকে, তাহলে এদের 8টা মৌল মিলানোর জন্য 5টা যখন থাকবে তখন কয়টা প্রয়োজন? 3টা। 6টা যখন থাকবে তখন কয়টা? 2টা। 7টা যখন থাকবে তখন 1টা। তাহলে এখন তোমরা আমাকে বলবা এই 5টা ইলেকট্রন ত্যাগ করা সহজ নাকি 3টা ইলেকট্রন গ্রহণ করা সহজ? এটা একটা ছোট বাচ্চাকেও যদি আমি জিজ্ঞেস করি, তারাও বলবে যে 3টা গ্রহণ করা সহজ, কারণ 5 সংখ্যাটা বড়, 3 সংখ্যাটা ছোট। আবার 6-এর ক্ষেত্রে যদি বলি 2টা গ্রহণ করা সহজ, 6টা ত্যাগ করা কঠিন। 7-এর ক্ষেত্রেও সেম, 1টা গ্রহণ সহজ, 7টা ত্যাগ করা কঠিন। এখন কেন কঠিন এই কথাটা যদি বলি, দেখো আমরা জানি চতুর্থ অধ্যায়ে পড়ছি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হয়? ধীরে ধীরে ছোট হয়। তাহলে ছোট যদি হয়, দেখো তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে শক্তিটা, এই শক্তিকে বলা হয় আয়নিক শক্তি। কি বললাম? নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে বন্ধনটা থাকে, এই বন্ধনের একটা শক্তি থাকে, এই শক্তিকে বলা হয় আয়নিক শক্তি। তাহলে দেখো এটা হচ্ছে ডান পাশের মৌলগুলা, এটা হচ্ছে বাম পাশের মৌলগুলা। তাহলে ডান পাশের মৌলগুলার কি হয়? আয়নিক শক্তির মান বেশি হয়। কেন বেশি হয়? ইলেকট্রন এবং নিউক্লিয়াসগুলা বেশি কাছাকাছি থাকে। আর এই যে আয়নিক শক্তি এদের এতটাই বেশি যে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে এই শক্তিটা উৎপন্ন করতে পারি না, যার কারণে এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনগুলোকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে আমি বুঝাইছি সহজেই যে 5টা ত্যাগ করা হচ্ছে, 3টা গ্রহণ করা সহজ। এই কনসেপ্ট দিয়ে তোমরা মনে রাখবে, বাট মেইন কনসেপ্টটা কি সেটা তোমাদেরকে একটু বুঝাচ্ছি। যে ডান পাশের মৌলগুলার আয়নিক শক্তি অনেক বেশি হয়, যার কারণে এদের ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে ছুটে দেওয়া যায় না, এবং এরা খুব তড়িৎ ঋণাত্মক হয়, যার কারণে এরা কি করে? যে কোনো ইলেকট্রনকে সহজে গ্রহণ করতে পারে। আর বাম পাশের মৌলগুলো কি দেখো, নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি, আর এই দূরত্বটা বেশি হওয়ার কারণে কি হয়? এদের মধ্যে যে আয়নিক শক্তিটা আছে, আর এই শক্তিটার মান খুব কম হয়। আর আয়নিক শক্তির মান কম হওয়ার কারণে এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া থেকে যে শক্তি পাই, এই শক্তি বা অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটাকে ছুটে দিতে পারি। আর এই কারণেই এই যে ডান পাশের মৌলগুলা কি করে? ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে ত্যাগ করে। এখন কথা হচ্ছে ডান পাশের মৌলগুলো কি ছিল? ডান পাশের মৌলগুলো ছিল ধাতু, আর বাম পাশের মৌলগুলো কি ছিল? অধাতু। এটা গতদিন আমি পর্যায় সারণীতে তোমাদেরকে দেখাইছিলাম। তাহলে দেখো ক্যাটায়নের ক্ষেত্রে যেভাবে বুঝাইছিলাম, অ্যানায়নের ক্ষেত্রে সেম জিনিস, বাট অ্যানায়ন কি করবে? অ্যানায়নগুলা গ্রহণ করবে আর ক্যাটায়নগুলা ত্যাগ করছিল। সংজ্ঞাটা যদি আমি লিখে দিই তাহলে কি হবে? দেখো যে কোনো অধাতব মৌল তার সর্বশেষ কক্ষপথের মৌল, আচ্ছা কোনো অধাতব মৌল স্থিতিশীলতা
অর্জনের জন্য তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য অষ্টক পূরণের জন্য এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ কি বললাম এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। তাহলে কি বললাম এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। এই ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে। ওকে, এই পার্টটা আমি যদি মুছে দেই তাহলে দেখো এই পার্টটা মুছে দিয়ে আমি তোমাদেরকে যদি একটু জিনিসটা চিত্রের মাধ্যমে বা বিক্রিয়ার মাধ্যমে দেখাই তাহলে কিরকম আসে দেখো। ক্লোরিন দিয়ে উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, ক্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে? দুইটা থাকে, এটা তো সবাই জানি না। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে। আর তৃতীয় কক্ষপথে কয়টা থাকে? তৃতীয় কক্ষপথে 7টা থাকে, তাই না? তাহলে ক্লোরিন যেহেতু গ্রহণ করছে তার মানে কি তার সাথে আমরা প্লাস একটা ইলেকট্রন দেব, আর এই ইলেকট্রনটাকে আমি এই সিম্বল দিয়ে বুঝাচ্ছি আগে, যেহেতু এখানে আমরা ডায়াগ্রাম চিত্রে দেখতেছি তাহলে বুঝতেছি। তাহলে এই ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে এখানে কি হবে? ক্লোরিন প্রথমটাতে 2টা, পরেরটাতে যাবে 8টা, তারপরেরটাতে যাবে কয়টা? 7টা, স্বাভাবিকভাবে, তাই না? বাট স্বাভাবিকভাবে 7টা গেল, এর তো এটা স্বাভাবিক অবস্থা। কিন্তু তারপরে সে কি করছে? একটা গ্রহণ করছে, এখানে আগেই আমি না দেই, একটা কি করছে? গ্রহণ করছে। এই গ্রহণটা আমি এই কালি দিয়ে দিলাম, ঠিক আছে? তাইলে এখন এখানে দেখো তো ক্লোরিনের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়েছে না? আর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হওয়া মানে কি ক্লোরিনটা স্থিতিশীল হয়েছে। কিন্তু এখানে একটু কথা আছে, সেটা দেখো। স্থিতিশীল হইল, বাট ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন কয়টা থাকে? স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন থাকে 17টা। আর ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় যেহেতু 17টা থাকে তাহলে প্রোটন কয়টা থাকে? 17টা। প্রোটন 17টাই আছে, বাট ইলেকট্রন আমরা একটা যোগ করছি, তাহলে ইলেকট্রন কয়টা হয়েছে? 18টা হয়েছে। প্রোটন নিয়ে কি আমরা কোনো কাজ করছি? করিনি। তার মানে প্রোটন 17টাই আছে। এখন ইলেকট্রন 18টা হয়েছে। এই যে ইলেকট্রন 18টা হয়েছে আর ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, প্রোটন পজিটিভ চার্জযুক্ত আমরা জানি, তাহলে এখানে কোন চার্জের সংখ্যা বেড়ে গেছে? নেগেটিভ চার্জের সংখ্যা কি হয়েছে? বেড়ে গেছে। কয়টা বেড়ে গেছে? একটা বেড়ে গেছে। তাহলে এই পাশের এই ক্লোরিনটার উপরে কি হবে? একটা মাইনাস চিহ্ন হবে। বিক্রিয়াটা যদি আমি স্বাভাবিকভাবে লিখি তাহলে কি হবে? ক্লোরিন প্লাস ইলেকট্রন বিক্রিয়া করে Cl মাইনাস গঠন করে, যেই কথাটা আমাদের এখানে বলছে। আমি একটু ফ্যানটা দেই, তোমরা জিনিসটা দেখো বুঝতে পারো কিনা। দেখো ব্যাপারটা কি বুঝতে পারতেছ? কি বললাম? কোনো অধাতব মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। এই ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলা হয়। দেখো এখানে একটা ক্লোরিন একটা অধাতব পরমাণু তার সর্বশেষ কক্ষপথে মানে স্থিতিশীলতা অর্জনের জন্য সে কি করে? তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করছে। এই ইলেকট্রনটা সে কি করছে? এই ইলেকট্রনটা সে গ্রহণ করছে। ইলেকট্রনটা গ্রহণ করে সে কি করছে? ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে। এই যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জে পরিণত হয়েছে, এই যে ঋণাত্মক চার্জে পরিণত হলো, এই ঋণাত্মক চার্জকে আমরা কি বলতেছি? অ্যানায়ন বলতেছি।
আশা করি অ্যানায়ন জিনিসটা কি এই জিনিসটা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো আসো আমরা নেক্সট টপিকে যাই। এই জিনিসটা তোমরা তুলে নাও। আবার আমি বলে দিচ্ছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একবার বলে দেই। কোনো অধাতব মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণের জন্য এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। এই ঋণাত্মক আয়নকে ক্যাটায়ন বলে, যেটা আমরা উদাহরণে দেখছি। আমরা আরেকটু যদি দুই একটা উদাহরণ দেখাই, দেখো তাহলে কি হবে। আরেকটু উদাহরণ যদি বলি, ধরো অক্সিজেন, কি বললাম, অক্সিজেন। অক্সিজেনের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথে কয়টা? দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 6টা। বাট যেহেতু এখানে 6টা ইলেকট্রন আছে, আচ্ছা এখানে আমি কি বলবো, ওই লিখে দেই। হ্যাঁ, আচ্ছা অন্য কালি দিয়ে দেই, বুঝতে সুবিধা হবে। কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে, তাই না? সবুজ কালিটা ধরো নিউক্লিয়াস। 6টা ইলেকট্রন আছে, তার শেষ কক্ষপথে স্থিতিশীলতা অর্জনের জন্য কয়টা লাগবে? 8টা লাগবে। তার মানে ঘাটতি কয়টা? 2টা। সে 2টা ইলেকট্রন গ্রহণ করলো। 2টা ইলেকট্রন গ্রহণ করলে সে কিসে পরিণত হলো? সে কিসে পরিণত হলো? স্থিতিশীল একটা মৌলে পরিণত হলো। তাহলে দেখো, অক্সিজেনের কথা যদি বলি, স্বাভাবিক অবস্থায় এর প্রোটন কয়টা থাকে? প্রোটন থাকে কয়টা? 8টা। কারণ কি? পারমাণবিক সংখ্যা 8। পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যাও তত। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে ইলেকট্রনও আছে কয়টা? 8টা। কিন্তু আমরা এখানে কি করছি? জোর করে আর 2টা ইলেকট্রন দিছি না, এই 2টা ইলেকট্রন। তাহলে তার ইলেকট্রন আরও 2টা বেড়ে গেল, তাহলে কয়টা হলো? 10টা। প্রোটন পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ। তাহলে কোন চার্জের সংখ্যা বেড়ে গেল? নেগেটিভ চার্জের সংখ্যা বেড়ে গেল। কত বাড়ছে? 2 বাড়ছে, -2 বাড়ছে। তাহলে এই যে এটার সংকেত হবে O2-। বিক্রিয়াটা যদি আমি স্বাভাবিকভাবে লিখি, দেখো তাহলে কি আসবে? O+2 ইলেকট্রন, এখান থেকে O2- হবে। আমি কিন্তু তোমাদেরকে আগেও বলছি যে এই ইলেকট্রনের সংখ্যাটাকে আমরা সবসময় যে পাশে দিলে পজিটিভ হবে সেই পাশে দিব, ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা নেই। আমাদের অ্যানায়ন নিয়ে এটাই আমাদের সংজ্ঞা ছিল। তো সংজ্ঞাটা তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করছি। আসো এরপরে আমরা যাব পরের টপিকে। আমি আসলে ডাস্টারটা ইউজ করা বাদ দিয়ে দিছি, কি কারণে? যে ডাস্টার দিয়ে ইউজ করলে বোর্ডটা ক্লিন হতে চায় না সম্পূর্ণ। বোর্ডে অনেক মানে এই যে মার্কারের কালিগুলো লেগেই থাকে, যার কারণে আমি দেখলাম এটা দিয়ে ভালো পরিষ্কার হয়, এই জন্য আমি এটা দিয়েই পরিষ্কার করতেছি। হ্যাঁ, আসো এখন আমরা দেখব বন্ধনের দিকে যাব। আমাদের বেশ কিছু বন্ধন আছে। বন্ধনগুলোর নাম যদি আমি একটু বলি, রাসায়নিক বন্ধন কয় রকমের দেখো। রাসায়নিক বন্ধন মূলত আমরা বেশ কিছু রকমের বন্ধন দেখি। আচ্ছা এভাবে না দিয়ে আমি বন্ধনগুলো যদি নাম লিখে দেই, 1 নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন, 2 নাম্বার হচ্ছে সমযোজী বন্ধন, 3 নাম্বার হচ্ছে ধাতব বন্ধন, 4 নাম্বার হচ্ছে হাইড্রোজেন বন্ধন, 5 নাম্বার হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। মোটামুটি এই 5 রকমের বন্ধন আমরা রাসায়নিক বন্ধন দেখি। হ্যাঁ, রাসায়নিক বন্ধনে এর 5 ধরনের বন্ধন আমরা দেখি। তো আমাদের সিলেবাসে কি কি নিয়ে আলোচনা করা আছে দেখো, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন, এই 3টা নিয়ে আলোচনা করা আছে। কিন্তু হাইড্রোজেন এবং সন্নিবেশ বন্ধন নিয়ে কোনো কথা বলা নাই। যেহেতু কথা বলা নাই, তাই এইগুলো নিয়ে আমরা ডিটেলসে কোনো কথা বলবো না, কিন্তু তোমাদেরকে বেসিক ধারণাটা আমি দিব। তোমরা যদি কেউ চাও এই 2টা পার্ট স্কিপ করতে পারো, বাট আমি বলবো স্কিপ করো না, শিখলে লস নাই। তোমরা এই 2টা একটু শিখে রাখো, দেখবা কখনো না কখনো লাইফে কাজে লাগবেই। সামান্য কিছু কথা বলবো হাইড্রোজেন বন্ধন নিয়ে। দেখো কি নিয়ে কথা বলতেছি?
হাইড্রোজেন বন্ধন। কথার মধ্যে কি আছে? হাইড্রোজেন, তার মানে কি এই বন্ধনে হাইড্রোজেন অবশ্যই থাকবে। তাহলে বুঝলাম হাইড্রোজেন থাকলো। এখন এই হাইড্রোজেনটা কার সাথে বন্ধন গঠন করবে? তাহলে হাইড্রোজেন, মনে রাখবা হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, এই তিনটা মৌলের সাথে, মৌল বা পরমাণুর সাথে হাইড্রোজেন যুক্ত হলে, তাহলে কি বললাম? নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন এই তিনটা মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত হলে তাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। কি বললাম? তাকে বলি হাইড্রোজেন বন্ধন। এখন আসো সন্নিবেশ সমযোজী বন্ধন কি? সন্নিবেশ সমযোজী বন্ধনটা আমি তোমাদেরকে এখন বুঝাবো না, যখন সমযোজী বন্ধন শেষ করব তখন সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে কথা বলবো। কারণ সমযোজী বন্ধন বোঝানোর পরে তোমাদেরকে সন্নিবেশ সমযোজী বন্ধনটা বোঝানো অনেক সহজ হবে। তো আসো বন্ধনের নামগুলো আমি বললাম। রাসায়নিক বন্ধন মূলত 5 রকমের: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। আমাদের পরীক্ষায় আসবে আয়নিক, সমযোজী এবং ধাতব বন্ধন। হাইড্রোজেন বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন আমাদের সিলেবাসে নাই, তাই এটাতে পরীক্ষা আসার কোনো চান্সও নাই। বাট আমরা শিখে রাখবো। কেন শিখে রাখবো? ভবিষ্যতে আমাদের কখনো না কখনো এটা কাজে লাগবে। তোমরা তো সবাই এইচএসসিতে পড়বা, তাই না? এইচএসসিতে এই বন্ধনগুলো সব আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে এগুলা সব আছে। দেখো আমরা এখন কথা বলবো আয়নিক বন্ধন নিয়ে। কি নিয়ে কথা বলবো? আয়নিক বন্ধন। সবাই মনোযোগ দিবা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার টপিক এগুলা। হ্যাঁ, এসএসসি পরীক্ষার টপিক। আয়নিক বন্ধন কি দেখো। আচ্ছা, তার আগে বলি এই আয়নিক বন্ধনকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে তড়িৎ-যুজি বন্ধন। কি? তড়িৎ-যুজি বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের আরেক নাম কি বললাম? তড়িৎ-যুজি বন্ধন। ভুল করবে না, সমযোজীকে কেউ তড়িৎ-যুজি মনে করবে না। সমযোজী এবং তড়িৎ-যুজি দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? সমযোজীতে আমরা যেহেতু জানি ওটা বলবো না। তড়িৎ-যুজি মানে কি? তড়িৎ মানে কি? ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টির মাধ্যমে, বা ধনাত্মক এবং ঋণাত্মক ক্যাটায়ন বা অ্যানায়ন, যেটাই বলি না কেন, ধনাত্মক ঋণাত্মক আয়ন বা ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধনটা সম্পন্ন হয়। তাই একে আমরা বলি ধাতব আয়নিক বন্ধন বা তড়িৎ-যুজি বন্ধন। দেখো আমরা ইতিমধ্যেই জানছি কি, যে ক্যাটায়ন সমূহ কি হয়, তাদের সর্বশেষ কক্ষপথ থেকে 2 বা ততোধিক বা 1 বা 1-এর অধিক মৌল কি করে? ত্যাগ করে। কেন ত্যাগ করতে পারে? তাদের আয়নিক শক্তির মান কম হয়, যার কারণে কম শক্তি প্রয়োগ করলে এদেরকে আমরা ইলেকট্রন ছাড়াইতে পারি, এই কারণে এরা কি করে? ত্যাগ করে। আর অ্যানায়ন সময়ের আয়নিক শক্তি কি হয়? আয়নিক শক্তি অনেক বেশি হয়, যার কারণে এগুলাকে আমরা শক্তি দিয়ে আলাদা করতে পারি না, যার কারণে তারা ইলেকট্রন ত্যাগ না করে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো আয়নিক বন্ধনটা কি? যে রাসায়নিক বন্ধনে, কি বলতেছি, যে রাসায়নিক বন্ধনে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমূহ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে, সেই বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন। সংজ্ঞাটা আমি আমার মতো করে লিখে দিচ্ছি, তোমরা বইতে অন্য কিছু পাইতে পারো, বাট মেইন কথা হচ্ছে এটাই, যে রাসায়নিক বন্ধনে, কি বললাম, যে রাসায়নিক বন্ধনে ক্যাটায়ন ও অ্যানায়ন, আচ্ছা যে রাসায়নিক বন্ধনে না, লেখো রাসায়নিক বন্ধনে ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলে? তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে কি বললাম? রাসায়নিক বন্ধনে ক্যাটায়ন ও অ্যানায়ন সমূহ যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে তাকে কি বলে? ক্যাটায়ন, তাকে আয়নিক বন্ধন বলে। তাহলে আমরা একটু উদাহরণ হিসেবে দেখি। দেখো যে কোনো একটা আমরা ক্যাটায়ন নিলাম কি? সোডিয়াম। সোডিয়ামের ক্যাটায়ন কি ছিল? সোডিয়াম প্লাস, এবং ক্লোরিনের ক্যাটায়ন কি ছিল? Cl
মাইনাস। এখানে দেখো সোডিয়ামের যদি আমি চিত্রটা দেখাই তাহলে কি প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, দুইটা, এখানে 8টা, এখানে কয়টা, ও শেষ কক্ষপথে একটা, তাই না? সোডিয়ামের শেষ কক্ষপথে একটা। ক্লোরিনের ক্ষেত্রে দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা হয়েছে? ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা হয়েছে। তাহলে ক্লোরিনের অষ্টক পূরণের জন্য কয়টা দরকার? একটা দরকার। এই সোডিয়ামটা করবে কি দেখো, এই সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে দেখো, আচ্ছা এ পাশে না দেখায় আমি তোমাদেরকে কোন জায়গায় দেখ, আচ্ছা এ পাশেই দেখায়, মনে করো এই বিক্রিয়াটা এদিকে হচ্ছে, হ্যাঁ? তাহলে সোডিয়াম কি করবে, এটা সোডিয়ামের চিত্র, ঠিক আছে? এটা মাঝখানে নিউক্লিয়াস, তাহলে একটা ইলেকট্রন যেহেতু ত্যাগ করতেছে তাহলে কোন কক্ষপথ থেকে করবে? সর্বশেষ কক্ষপথ থেকে। তাহলে সর্বশেষ কক্ষপথে এখানে কয়টা ছিল? একটা ছিল। তার মানে সে যদি একটা ত্যাগ করে তাহলে এই কক্ষপথ কি তার থাকবে? এই কক্ষপথ তার থাকবে না। সে একটা ইলেকট্রন ত্যাগ করছে মানে কি এই পাশে সেটা কি ইলেকট্রন প্লাস আকারে থাকবে, মানে কি এখানে ডট দিয়ে যদি আমি বুঝি তাহলে এরকম থাকবে। তোমরা এই পার্টটা এটার সঙ্গে এই পাশে লিখবা, হ্যাঁ? তাহলে দেখো এখানে ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে এখানে কি সোডিয়াম পরমাণু ছিল, এখানে এসে কি হলো সোডিয়াম আয়নে পরিণত হলো, মানে সোডিয়াম প্লাসে পরিণত হলো। এখানে যে একটা ইলেকট্রন বাঁচলো এই ইলেকট্রনটা কি হবে, এই ইলেকট্রনটা চলে যাবে ক্লোরিনের কাছে। তাহলে ক্লোরিন কি করবে দেখো, এখানে তো ক্লোরিনের 7টা ইলেকট্রন আছে, এই ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রনটা এভাবে না দেখে আমি সিম্বল আকারে দেখাই, তাহলে কি হবে দেখো, একটা ইলেকট্রন যেহেতু সে গ্রহণ করলো তাহলে কি হবে ক্লোরিন। ক্লোরিন, হ্যাঁ, প্রথমটাতে 2টা, পরেরটাতে 8টা, আর এর পরেরটাতে কয়টা হবে? স্বাভাবিকভাবে কয়টা ছিল? 7টা। কিন্তু একটা যেহেতু গ্রহণ করছে, 7টা ছিল, একটা গ্রহণ করে কয়টা হলো? 8টা হলো। তাহলে এখানে কি ছিল? ক্লোরিন ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি নেগেটিভ চার্জ দিছে, তাহলে এখানে গিয়ে কি হয়েছে Cl মাইনাস, মাঝখানে আমি নিউক্লিয়াস দেখাই, হ্যাঁ? তাহলে Cl মাইনাস। তাহলে দেখো এখানে ক্যাটায়ন হলো, এখানে অ্যানায়ন হলো, বাট এরা দুইজন পরস্পর কি করলো, ইলেকট্রন একজন সোডিয়ামেরটা সে ক্লোরিনকে দিয়ে দিল, তাহলে দুইটা মিলে কি গঠন করলো, সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরিন অ্যানায়ন মিলে কি করলো, একটা যৌগ গঠন করলো। যৌগটা কি? NaCl বা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করলো। এই চিত্রটা মেইনলি, এই যৌগের চিত্রটা কীরকম হবে তাহলে দেখো, এখানে তো পার্ট পার্ট করে দেখাইছে, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের যৌগটা কীরকম হবে দেখো, এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা এপাশেটা সোডিয়াম, হ্যাঁ, এপাশেটা কি বললাম, সোডিয়াম, আর এই পাশেটা হচ্ছে ক্লোরিন। এখানে দেখো তো ক্লোরিনের কয়টা শর্ট? একটা শর্ট। এই ক্লোরিনে এই একটা দিবে কে? সোডিয়াম দিবে। তাহলে ক্লোরিন এবং সোডিয়াম পরস্পরের মধ্যে কি করলো, ইলেকট্রন আদান প্রদান করলো, করে কি হলো সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করলো। এখানে কি গঠন করলো? সোডিয়াম ক্লোরাইড। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝে না থাকো আমি আরও উদাহরণ দিচ্ছি, সেগুলো দেখলেই বুঝতে পারবা। এই পার্টটুকু মুছে দিলাম। দেখো সোডিয়াম ক্লোরাইড দেখলাম, এরপরে যদি আরেকটু দেখি, আমরা এখন দেখব ম্যাগনেসিয়াম অক্সাইড। কি দেখব? ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে দেখো কি কি আছে, ম্যাগনেসিয়াম আছে এবং অক্সিজেন আছে, ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে দেখো তো, নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। তার মানে কি প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, মোট কয়টা হলো? 10টা। বেশি আছে কয়টা? 2টা, একটা 2টা। আচ্ছা এভাবে না লেখে আমরা 2টা পাশাপাশি লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 2টা, তাহলে 12টা হয়েছে। এটা ঠিক আছে। এই ম্যাগনেসিয়ামটা কি করবে,
এই ম্যাগনেসিয়ামটা ধরো যে এখন এই পাশে এটা নাই, হ্যাঁ এটাই ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা কী করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সে কীরকম হবে, তাহলে দেখো তো ম্যাগনেসিয়াম 10টা ইলেকট্রন হয়েছে না, আর দুইটা কি করলো, দুইটা ত্যাগ করলো। যেহেতু ত্যাগ করছে তাই এই পাশের সাথে আমরা কি লিখবো, যোগ আকারে দেবো। তাহলে এখানে ছিল ম্যাগনেসিয়াম, দুইটা ত্যাগ করছে মানে কি, দুইটা প্রোটন চার্জ বেড়ে গেছে, তার বেড়ে গেলে কি প্লাস চার্জ হলে, এবং দুইটা ইলেকট্রন সে কি করলো, ত্যাগ করলো। এই যে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে, এই দুইটা ইলেকট্রন অক্সিজেন নেবে। অক্সিজেনের ফিগার যদি দেখায় দেখো 1 2, তাহলে 1 2 1 2 3 4 5 6। তার শেষ কক্ষপথ পূরণের জন্য কয়টা প্রয়োজন, দুইটা। সে কি করবে, দুইটা, ওই দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। করলে তাহলে কি হলো, মাঝখানে নিউক্লিয়াস 1 2 1 2 3 4 5 6 7 8, অক্সিজেন 8টা হয়েছে, কিন্তু দুইটা নিল, এই দুইটা কি হবে, এখানে বসে যাবে। তাহলে এখানে দেখো তো অক্সিজেনের ইলেকট্রন কয়টা ছিল, 6টা, এটা স্বাভাবিক অবস্থায়। কিন্তু এখানে গিয়ে কি হয়েছে, বেশি হয়েছে, মানে দুইটা গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তার চার্জ কি হবে, মাইনাস চার্জ হবে। যে কয়টা গ্রহণ করবে সে কয়টা মাইনাস চার্জ হবে। তাহলে এই বিক্রিয়াটা যদি আমরা স্বাভাবিকভাবে ফুলফিল লিখতে চাই, তাহলে দেখো প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো ম্যাগনেসিয়াম 2+ হবে কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে। এই পাশে ত্যাগের চিহ্নটা দিতে হয়, বাট আমরা মাইনাস আকারে লিখবো না জন্য ওই পাশে 2+ এর সাথে কি করছি, প্লাস আকারে ইলেকট্রন দেখাইছি। এরপরে কি হলো, এরপরে অক্সিজেন কি করলো, অক্সিজেন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হলো। এখন কি হবে দেখো, এই ম্যাগনেসিয়াম 2+ এবং অক্সিজেন 2- মিলে কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড একটা যৌগ তৈরি করবে। তাহলে এখন যদি তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখায়, তাহলে চিত্রটা কীরকম আসবে দেখো। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, কি বললাম, এটা ম্যাগনেসিয়াম। এই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। আর এটা হচ্ছে ধরো অক্সিজেন, ঠিক আছে, এটা কি বললাম, অক্সিজেন। অক্সিজেন কি করবে, ম্যাগনেসিয়াম কি করবে দেখো, তার এই পাশে যে দুইটা ইলেকট্রন আছে, কি এই যে দুইটা ইলেকট্রন আছে, সে দুইটা ইলেকট্রন সে কি করবে, এই যে অক্সিজেনকে দান করে দেবে। দান করে দিলে কি হবে দেখো তো, এরও 8টা পূরণ হলো, এরও 8টা পূরণ হলো। তাহলে কি দুইটা মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠন করলো। এই জিনিসটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝতে পারো আরও একটা দেখাচ্ছি। তোমরা পরীক্ষার খাতাতে একটা কথা বলি, তোমরা পরীক্ষার খাতাতে এই পার্ট লিখবে না। প্রথমে কি, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম ক্যাটায়নে পরিণত হলো, আবার অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন অ্যানায়নে পরিণত হলো। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরে যুক্ত হয়ে আবার কি তৈরি করলো, যৌগ তৈরি করলো। তোমরা এইভাবেই বিক্রিয়াগুলা পার্ট পার্ট আকারে লিখবে, বইয়ে দেখবা সুন্দর করে লেখা আছে, সেই জিনিসগুলা দেখে নিবা, তাহলেই আশা করি বুঝতে পারবা। বইয়ে খুব সুন্দর করে লেখা আছে, এই জন্য আমি লিখে দিচ্ছি না, তোমরা ওখান থেকে দেখে কিভাবে লিখতে হবে পরীক্ষাতে সেটা একটু শিখবা। হ্যাঁ দেখো, আবার যদি একটা বলি, ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম যদি আমি বলি, ক্যালসিয়াম, তাহলে এর কি, এর নিউক্লিয়াস এটা একটা, এটা একটা, এটা একটা। প্রথম কক্ষপথে কয়টা থাকে, দুইটা। দ্বিতীয় কক্ষপথে 8টা, 2 আর 8 কত হয়, 10। তৃতীয় কক্ষপথে কয়টা থাকবে, 8টা থাকবে। তাহলে 10 আর 8 কত হলো, 18। তার মানে হয়েছে, হয়নি। তাহলে কি আরও একটা কক্ষপথ থাকবে, এই কক্ষপথে কয়টা থাকবে, 2টা থাকবে। তাহলে দেখো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এখানে 20টা ইলেকট্রন আমরা দিছি। আরেকটা কি, অক্সিজেন, এখানে ধরো অক্সিজেন দিলাম। অক্সিজেনের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে কয়টা থাকলো, 2টা। আমি একটু যদি মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এখানে 2টা হলো, এখানে 2টা হলো, এখানেও কি হলো, 2টা হলো। তাহলে দেখো তো এর শেষ কক্ষপথ পূরণের জন্য কয়টা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রন দরকার। তার মানে কি, সে 2টা কারো থেকে নেবে। তাহলে এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন ক্যালসিয়াম একে দান করে দেবে। যদি দান করে দেয়, যেহেতু এই 2টা ইলেকট্রন এলো, তাহলে কি O2- হলো, এবং এই যেহেতু 2টা দিছে মানে কি, এর কেন্দ্রে প্রোটন বেড়ে গেছে, তার মানে কি এখানে Ca2+ হইলো, ঠিক আছে। Ca2+ হয়ে এলো এবং O2- হলো। এই Ca2+ এবং O2- মিলে CaO গঠন করলো, বা ক্যালসিয়াম অক্সাইড গঠন করলো। চিত্রটা এখানে থাক, মেইনলি বিক্রিয়াটা কি ঘটলো আমি যদি এই কর্নারে লেখায় দেখো। প্রথমে কি হলো, ক্যালসিয়ামটা কি করলো, 2টা ইলেকট্রন ত্যাগ করলো, করে কি হলো, ক্যালসিয়ামটা 2টা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে ক্যালসিয়াম 2+ পরিণত হলো।
ক্যালসিয়াম 2 প্লাসে পরিণত হলো। কিন্তু আমি কি বলছি, ইলেকট্রনের আগে আমরা মাইনাস চিহ্ন রাখবো না, সবসময় প্লাস চিহ্ন নিয়ে আসবো। যেহেতু এ ত্যাগ করছে, এই পাশে যেহেতু মাইনাস, তাহলে এই পাশে কী হবে, প্লাস হবে। সেই জিনিসটা এখানে লিখবো, দেখো তাহলে ক্যালসিয়াম Ca2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। এরপরে এটা তো হলো, অক্সিজেন কী করলো, দুইটা গ্রহণ করলো, তাহলে অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন গ্রহণ করে কী হলো, অক্সিজেন 2 মাইনাস হলো। এখন এই ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়ন এবং অক্সিজেন 2 মাইনাস অ্যানায়ন মিলে ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করলো। তোমরা মেইনলি পরীক্ষাতে এটা লিখবা, এই চিত্র দিতে পারলে ভালো, এই চিত্র দিলে টিচাররা খুশি হবেন, দিতে পারলে ভালো। বাট যদি সময় না পাও তাহলে তোমরা শুধু এই চিত্রটা দিবা, তাইলেই তোমাদের জন্য হয়ে যাবে। ঠিক আছে, আবার একটা দেখাই, দেখো এটাও যদি বুঝে না থাকো আরেকটা দেখাচ্ছি, এটা দেখালে আরও ক্লিয়ার হবে কনসেপ্টটা। যারা বুঝতে পারছো তারাও দেখো, স্কিপ করো না, কারণ জিনিসগুলো শিখতে হবে। হ্যাঁ, আমরা কি জানি, হাইড্রোজেন একমাত্র মৌল যে অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটো হিসেবে কাজ করে। লিখে রাখো, হাইড্রোজেন অ্যানায়ন ও ক্যাটায়ন উভয় হিসেবেই কাজ করে। তাহলে দেখো আমরা এখন দেখব কি, সোডিয়াম হাইড্রাইড বা সোডিয়াম হাইড্রেট। সোডিয়াম হাইড্রেটটা কি, দেখো এখানে সোডিয়াম এবং কি যুক্ত হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি কি, সোডিয়াম সর্বদা শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এখানে হাইড্রোজেনটা কি হিসেবে কাজ করবে, অ্যানায়ন হিসেবে কাজ করবে। দেখো বিক্রিয়াটা যদি দেখাই, সোডিয়াম আমরা কি জানি, শেষ কক্ষপথের একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে কি সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে হবে। কিন্তু আমরা বারবার বলতেছি ইলেকট্রনের আগে আমরা কখনোই মাইনাস রাখবো না, এটা প্লাস নেব। তাহলে এ পাশে যেহেতু মাইনাস, তাহলে ওই পাশে গেলে কি হবে, প্লাস ইলেকট্রন হইল। হাইড্রোজেন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেন মাইনাস তৈরি করবে বা হাইড্রোজেন আয়ন তৈরি করবে। এখন সোডিয়াম ক্যাটায়ন প্লাস হাইড্রোজেন আয়ন মিলে সোডিয়াম হাইড্রেট যৌগ গঠন করবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদেরকে দেখানোর। আর একটা যদি দেখাই, সেটা কি দেখো, FeO মানে কি, ফেরাস অক্সাইড। এখানে আয়রনের যোজনী কত ব্যবহার হয়েছে, 2। প্রথমের দিকে তোমাদের এই জিনিসগুলো শিখাইছি। তাহলে দেখো আয়রনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। আয়রন সে 2টা ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, করে Fe2 প্লাস গঠন করবে। কিন্তু আমি আবারও বলতেছি, ইলেকট্রনটা আমরা মাইনাস আকারে রাখবো না, প্লাস আকারে রাখবো। তাই 2 প্লাসের সাথে 2 ইলেকট্রন দিলে কি হয়, দেখো তোমরা অনেকেই বুঝতে পারবে না যে এ পাশে থেকে ও পাশে গেলে কেমনে হচ্ছে, বুঝে দেই। আয়রনের স্বাভাবিক অবস্থা ইলেকট্রন কত, স্বাভাবিক অবস্থার ইলেকট্রন কত বলো, 26। হ্যাঁ, আয়রনের কত, 26, অ্যারাউন্ড 26, আমার এক্স্যাক্টলি মনে নেই। আচ্ছা যেটাই হোক, স্বাভাবিক ইলেকট্রন থাকা অবস্থায় কি, সে নিরপেক্ষ অবস্থায় আছে না, তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, সে 2টা ইলেকট্রন কি করলো, ত্যাগ করলো। কি করলো, 2টা ইলেকট্রন ত্যাগ করলো। সে 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি হবে, শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2 প্লাস হবে। যেহেতু 2 প্লাস হয়েছে মানে কি, তার 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, সেই 2টা ইলেকট্রন যদি এখানে প্লাস করে দেয় তাহলে কি তার ইলেকট্রনের ঘাটতি পূর্ণ হলো, সেই জিনিসটা এখানে দেখাইছি। এবং অক্সিজেন কি করবে, দেখো এই অক্সিজেনটা ওই 2টা ইলেকট্রন কি করবে, অক্সিজেনটা 2টা ইলেকট্রন গ্রহণ করবে, করে কি অক্সিজেন 2 মাইনাসে পরিণত হবে। এরপরে আয়রন 2 প্লাস ক্যাটায়ন এবং অক্সিজেন 2 মাইনাস অ্যানায়ন মিলে ফেরাস অক্সাইড যৌগ গঠন করবে। বুঝাইতে পারছি? তো আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। তো আয়নিক বন্ধন জিনিসটা কি, এটা তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আসো এর কিছু আমরা ব্যতিক্রম দেখব। কি দেখব, ব্যতিক্রম দেখব। তার আগে একটু কথা বলে নেই, যে সকল মৌলের যোজনী 2 এবং 3 আছে, হ্যাঁ 2 এবং 3, 2 থাকলে তাদের শেষে আস যুক্ত হবে, 3 শেষে তাদের যুক্ত হবে কি, ইক। যেমন আয়রন যখন 2 যোজনী ব্যবহার হবে তখন তাকে বলবো ফেরাস। কি বলবো, ফেরাস। আর যখন 3 যোজনী ব্যবহার করবে তখন তাকে বলবো ফেরিক। ফেরিক, বুঝতে পারছো? এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। এরপরে আসো আমরা এখন কিসে যাব, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আয়নিক বন্ধনে কিছু কিছু মৌল ব্যতিক্রম দেখায়। যেমন দেখো আমরা সাধারণত জানি 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়, ধাতু বলা হয়। কি বলা হয়, ধাতু। কিন্তু অ্যালুমিনিয়াম 1 এবং 2 নম্বর গ্রুপের মৌল নয়, অ্যালুমিনিয়াম 3 নম্বর গ্রুপের মৌল। অ্যালুমিনিয়াম যদিও 3 নম্বর গ্রুপের মৌল, কিন্তু এ কি করে, আয়নিক বন্ধন দেখায়।
দেখায়। এখন কথা হচ্ছে কেন দেখায়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখো অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা? 3টা থাকে। কয়টা থাকে বললাম? 3টা থাকে। তাইলে আমরা দেখছি কি ক্যাটায়ন কিভাবে গঠিত হয়, সর্বশেষ কক্ষপথের একটি দুইটি অথবা 3টি ইলেকট্রন কি করে, সে ত্যাগ করে। তাহলে অ্যালুমিনিয়ামে যেহেতু 3টি আছে, সে কি করতে পারবে, সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ত্যাগ করে সে যদি ক্যাটায়ন গঠন করে, তাহলে কি সে কোনো অ্যানায়নের সাথেও যুক্ত হয়ে বন্ধন গঠন করবে। এই জন্য অ্যালুমিনিয়াম 3 নম্বর গ্রুপের হলেও কি দেখায়, আয়নিক যৌগ দেখায়। এখন তোমাদের প্রশ্ন, তাহলে কি অন্য গ্রুপের গুলা দেখায় না? হ্যাঁ, অন্য গ্রুপের গুলাও দেখায়, কিন্তু কথা হচ্ছে যে অন্য গ্রুপের গুলা দেখাইলে ওইভাবে তারা বন্ধনে অংশগ্রহণ করতে চায় না। কারণ কি, দেখো অন্য গ্রুপের গুলা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অনেক বেশি থাকে। হ্যাঁ, আর ইলেকট্রন অনেক বেশি থাকার কারণে দেখো তোমার একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার পাশের বাসাতে ধরো যে একটা লোকের 7টা বাচ্চা আছে, তো ওর 7টা বাচ্চা আছে, এরপরেও যদি ওকে কেউ একটা বাচ্চা পালতে দিতে চায়, সে কি নিতে চাইবে? চাইবে না। কারণ কি, তার 7টা অলরেডি বাচ্চা আছে, এগুলাই তো তার কাছে ঝামেলা। বাট যার বাচ্চা নাই বা একটা বাচ্চা 2টা বাচ্চা আছে, এরপরে বাচ্চা হচ্ছে না, তাকে যদি একটা বাচ্চা পালতে দেওয়া হয়, সে কি নিতে চাইবে না? অবশ্যই চাইবে। ঠিক এইরকমই এদের সর্বশেষ কক্ষপথে, অন্যান্য গ্রুপগুলোর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে মৌল ইলেকট্রন অনেক বেশিই থাকে, আর ইলেকট্রন বেশি থাকার কারণে তারা বন্ধনের প্রতি ওইরকম আগ্রহ দেখায় না, যার কারণে তারা বন্ধনে অংশগ্রহণ করে না। এরপরে দেখো 16 এবং 17 নম্বর যে গ্রুপের মৌলগুলো আছে, এই 16 এবং 17 নম্বর গ্রুপের মৌলগুলো কি করে দেখো, এরা সাধারণত অ্যানায়ন গঠন করে। কি করে? অ্যানায়ন গঠন করে 1 এবং 2 নম্বর গ্রুপের মৌলের সাথে যুক্ত হয়ে কি গঠন করে? আয়নিক বন্ধন গঠন করে। আর মনে রাখবা, এই আয়নিক বন্ধন গঠনের সময় এই বন্ধনটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। কি দ্বারা? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আর এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনেক শক্তিশালী হওয়ার কারণে আয়নিক বন্ধন সহজে ভাঙা যায় না। বুঝতে পারছি কি বললাম? তাহলে কি বললাম, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে যুক্ত থাকার কারণে আয়নিক বন্ধন সহজে ভাঙা যায় না। তাহলে আশা করি আজকে যেটুকু পড়াইছি তোমরা সবাই বুঝতে পারছো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।